নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর। মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে উত্তেজনা অবরুদ্ধ করে রাখা হয় অতিথিদের। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন আটক। প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ব্লকেট প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক। মার্কিন চাপের মুখে এক হচ্ছে তিন পরাশক্তি চীন, রাশিয়া ও ভারত। নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠবেন তিন দেশ প্রধান। এবং ইনজুরির পর মাঠে নেমে মেসির চমক, জোড়া গোলের লিগস কাপের ফাইনালে তুললেন ইন্টার মিয়ামিকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। দিন যত গড়াচ্ছে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন প্রস্তুত করেছে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে ঘোষণা করা হয় নির্বাচনী রোডম্যাপ। নির্বাচনী রোডম্যাপ কি আছে রোডম্যাপে, বিস্তারিত জানবো জাগো ডেস্ক রিপোর্টে। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে শহরের সোশ্যাল মিডিয়ার আড্ডা, সবখানে চলছে নির্বাচন নিয়ে গরম আলোচনা। প্রায় এক যুগ পর নিজের ভোট দেওয়ার অধিকার আদায়ের স্বপ্ন দেখছে মানুষ। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপও। এদিকে নির্বাচনকে ঘিরে নানা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে জোরদার করা হয়েছে নানা আয়োজন। প্রস্তুত হয়েছে নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপও। নির্বাচন কমিশনের রোডম্যাপে সাধারণ নির্বাচন আয়োজনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকে। নির্বাচন বিশ্লেষক ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তথ্য মতে ভোটার তালিকা হালনাগাদ, নতুন দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচনী আচরণ বিধিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা, ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সহ সংশ্লিষ্ট আইন বিধি সংস্কার সহ বেশ কিছু ধাপ থাকে নির্বাচনী রোডম্যাপে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ প্রস্তুত করার ক্ষেত্রে প্রাক নির্বাচন, তফসিল পূর্ববর্তী এবং তফসিল ঘোষণার পর কি কি কর্মযজ্ঞ করবে সেই বিষয়গুলো যুক্ত থাকে রোডম্যাপে। এক্ষেত্রে তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা আইন বিধি নীতিমালা সংস্কার, সংলাপ, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোট কেন্দ্র নির্ধারণ, প্রশিক্ষণ পর্যবেক্ষক সংস্থান নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, ভোটার তালিকার সিডি প্রকাশ, ব্যালট পেপার প্রস্তুত, নির্বাচনী কর্মকর্তা নিয়োগ সহ বেশ কিছু বিষয় যুক্ত থাকে রোডম্যাপে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বড় ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ করতে হয় নির্বাচন কমিশনকে। ভোটার তালিকার উপর নির্বাচনের বড় একটি প্রস্তুতির বিষয় রয়েছে, কেননা ভোটার তালিকার উপর নির্ভর করেই ভোট কেন্দ্রের প্রস্তুতি, সীমানা চূড়ান্ত সহ নির্বাচন কেন্দ্রিক বড় প্রস্তুতি নিতে হয়। কেন নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন এ বিষয়ে বিশ্লেষকরা বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ইসির জন্য যেমন জরুরি, তেমনি রাজনৈতিক দলগুলোর জন্য জরুরি। যদি এই রোডম্যাপ আগে থেকেই না করা হয় তাহলে কোন কাজটি কতদিনের মধ্যে শেষ করতে হবে সেটি নিয়ে একটি সংকট তৈরি হতে পারে ইসির জন্য। তারা বলছেন, সঠিক তারিখ না থাকলেও একটা কাছাকাছি ধারণা থাকতে হবে। কাজ করতে করতে একটা পর্যায়ে তারা একটা চিত্র উপস্থাপন করবে, এটাতে হেরফের হতেই পারে, তবে একটা নির্দিষ্ট টার্গেট থাকতেই হবে। অন্যদিকে নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলের জন্য এই রোডম্যাপ জরুরি বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তসলিমা তিথি, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ। আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশনার এবং আজ বৃহস্পতিবার রোডম্যাপের ঘোষণা করা হলো। আপনার কাছে জানতে চাই, নির্বাচনের রোডম্যাপটি আসলে নির্বাচনের জন্য কতটা গুরুত্ব বহন করে? না, এই বিষয়টাতে যাওয়ার আগে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে আমরা যদি বর্তমান প্রেক্ষাপটটা বিবেচনা করি, এইবারের নির্বাচনটা কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপটে হতে যাচ্ছে।
আপনি যদি দেখেন বাংলাদেশের যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছিল, সেটা অন্যতম একটা কারণ ছিল একটা ফল্টি নির্বাচন ব্যবস্থা, যেখানে আমরা রাতের ভোট দেখেছি, বাক্স পূর্ণ করে রাখা হয়েছে সেগুলো দেখেছি। তো সেই প্রেক্ষাপটে যদি আপনি বিবেচনা করেন তাহলে এই নির্বাচনটা অবশ্যই একটা ভিন্ন মাত্রা দিবে। এবং আমাদের নির্বাচনটা কেন দরকার সেটা হলো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এবং এই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য তো ইলেকশনের কোনো বিকল্প নেই। যেহেতু আমরা গত 15 বছর যতগুলো ভোট দেখেছি তার মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বড় একটা ক্ষোভ ছিল যে তারা তাদের যে ভোট অধিকার সেটা তারা প্রয়োগ করতে পারেনি। সেটা ইভেন কি যেই দলটা ক্ষমতায় ছিল সেই দলের যে সাপোর্টার তারাও নিজেরা ভোট দিতে পারেনি। ফলে মানুষের ভিতর যে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেই জায়গাটা কিছুটা হলো এইবারের নির্বাচনে সেটার প্রতিফলন মানুষ দেখতে চায়, যে সে যে ভোটটা দিতে চায় সেই ভোটটা যাকে দিতে চায় সে সঠিকভাবে দিতে পারবেন। এবং আমরা সবাই জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণাটা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে এবং রমজানের আগে নির্বাচন হবে। তো একটা নির্বাচনকে যদি আপনি নিউট্রাল এবং ফ্রি ফেয়ার যেটা আমরা বলি সেটা করতে গেলে অনেকগুলো আনুষঙ্গিক বিষয় থাকে যেগুলো নিশ্চিত করতে হবে। সেখানে ইলেকশন কমিশনকে প্রথমে একটা স্বাধীন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে হয়। তো এইটা শুধু এমন না যে নির্বাচন কমিশনের একার কাজ একটা নির্বাচন করা, সেখানে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের সিভিল সোসাইটি রয়েছে, আমাদের পর্যবেক্ষক থাকবেন, ইভেন আমাদের যে মিডিয়া আছে মিডিয়ারও একটা রোল আছে এখানে, যে নির্বাচনটা কতটা স্বচ্ছ করতে পারে, কতটা গ্রহণযোগ্য হতে পারে। তো সেখানে যে রোডম্যাপটা ঘোষণা করছে এখন হলো আমাদের দেশে যেটা দেখা যায় যে ভোট কেন্দ্রিক সবসময় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। সে অনিশ্চয়তাটা কি ধরনের অনিশ্চয়তা? আমরা দেখতে পারি যে আমাদের যে ব্যবসা বাণিজ্য থেমে যায়, এক ধরনের ভীতি কাজ করে মানুষের মধ্যে, যে নির্বাচনকালীন একটা হাঙ্গামা তৈরি হয়, মারামারি হয়, মানুষের জীবন যায়। তো সেই জিনিসগুলো যাতে না হয় এবং সকল মানুষ যাতে নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা নিবন্ধিত আছেন তারা যাতে তাদের ভোটে তাদের জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করতেন, এই সকল বিষয়গুলোই আসলে রোডম্যাপে থাকা উচিত। কিছুক্ষণ আগেই যে রোডম্যাপটা ঘোষণা করা হয়েছে সেখানে বেশ কিছু কথা বলেছেন, আমি সেদিকে যাব না, কিন্তু আমার যে বিষয়টা বলার বা যেটা প্রাপ্তি এখান থেকে আশা করে মানুষ, সেই জিনিসটা হচ্ছে যে একজন ভোটার ভোট প্রয়োগ করতে গেলে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সে ভোট দিতে গেলে সে যেন ভোট দেওয়ার পরে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেটা নিশ্চিত করতে হবে। সেজন্য নির্বাচন কমিশনারকে অবশ্যই তার রোডম্যাপ যেভাবে সে ঘোষণা করেছে তার মাধ্যমে তাকে নিশ্চিত করতে হবে যে কোনো হাঙ্গামা হবে না, কোনো জীবনহানি হবে না। ল এনফোর্সিং এজেন্সি যারা থাকবেন তাদেরকে পূর্ণাঙ্গরূপে এবং নিরপেক্ষভাবে কাজ করার যে ক্ষমতায়ন সেটা তাকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি যদি দেখেন আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোতে আমরা অতীতে যেটা দেখেছি এক দল এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, যেটা সেই জায়গার থেকে যদি বের হয়ে আসতে হয় তাহলে এখানে রাজনৈতিক দলগুলোর একটা বড় ভূমিকা রয়ে গেছে। তাদেরকে ভাবতে হবে যে শুধু আমার জন্য নয়, আমরা যখন আমরা ভোট দেখি তখন আমাদের একটা কমন টেন্ডেন্সি বা কমন প্রবণতা দেখি তার দলীয় প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য মরিয়া ওঠা। এটা তো গণতন্ত্র না। আমাদেরকে চিন্তা করতে হবে জনগণ যে রায়টা দিবে সেই রায়টা আমরা মেনে নিব, জনগণের ভোটাধিকার নিশ্চিত করব। সো পলিটিক্যাল যে পার্টিসগুলো আছে যারা নিবন্ধিত তাদেরকে একটা বিষয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে যে না, আমরা আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই, সুতরাং আপনারা ভোট দিবেন। আপনাদের নিরাপত্তা ল এনফোর্সিং এজেন্সির সাথে সাথে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের কোনো ক্ষতি হোক সেটা চাই না, আপনাদের রায় নিয়ে আমরা আপনাদের সেবা করতে চাই, এই বিষয়টা। সেকেন্ডলি যে নির্বাচনের তো আসলে কোনো বিকল্প নেই। আপনি যদি বর্তমান দেশের প্রেক্ষাপট বলেন, আমাদের কর্মসংস্থান বাধাগ্রস্ত হচ্ছে, কারণ হলো নির্বাচনী অনিশ্চয়তার কারণে মানুষ বিনিয়োগ করতে পারছে না, বিনিয়োগ সিদ্ধান্ত নিচ্ছে না। সো এটা কিন্তু আমার যেই বৈষম্য বলেন বা যে ধরনের একটা গ্রিড থেকে মানুষের
রাস্তায় নেমে আসা হয়েছিল, সেই যে আকাঙ্ক্ষাটা সেইটা পূরণ করতে গেলে আপনাকে নির্বাচনী ব্যবস্থায় যেতেই হবে। কারণ তারা চায় দেশে কোনো বৈষম্য থাকবে না, প্রত্যেকটা মানুষ যিনি কর্মক্ষম আছে তার কর্মের ব্যবস্থা হবে, ব্যবসায়ী সে নির্বিঘ্নে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিশ্চিন্তে ব্যবসা করবে, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো ধরনের হয়রানি থাকবে না, একটা লং টার্ম পলিসি দিবে নির্বাচিত সরকার। তো সেইখানে আমি বলতে চাই যে যে ধরনের রোডম্যাপ ঘোষণা করছে এটার প্রপার ইমপ্লিমেন্টেশনটা জরুরি। এখন নির্বাচন কমিশন যেটা ঘোষণা করেছে এটাই যে একমাত্র সমাধান হবে সেটাও আবার আমি বিশ্বাস করি না। এখানে সর্বদল এবং পক্ষ, বিভিন্ন ধরনের পক্ষ রয়েছে, এখানে যত ধরনের স্টেক হোল্ডাররা আছেন তাদের সবাইকে নিয়ে একটা সুনির্দিষ্ট এবং বাস্তবায়নযোগ্য রোডম্যাপ দেওয়া এবং এটাকে সময়ের সাথে আপনার মডিফাই করা, যে আমরা যে এই সিদ্ধান্ত নিয়েছিলাম এই প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটটা যদি চলে যায় তখন তো আপনার একটা নতুন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেটার সাথে অ্যাডজাস্ট করার যে বিষয়গুলো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, সুন্দর করে বলছিলেন আপনি, এবং আপনার কাছে যদি আরেকটু জানতে চাই যে নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপে কোন কোন ধাপ থাকে বা কি কি প্রস্তুতি অন্তর্ভুক্ত থাকে? অন্তর্ভুক্ত থাকার বড় কথা বলতে যে দেশে যদি এখন দেখেন বর্তমান সময়ে অনেক জিনিস আমাদের এখন পর্যন্ত সুশৃঙ্খলিত হয়নি, কারণ আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারকে পতন ঘটিয়েছি, তারপরে একটা নতুন সরকার এসেছে যারা অন্তর্বর্তীকালীন সরকার নামে পরিচিত, এবং এরা একটা মোটামুটি জায়গায় নিয়ে একটা নির্বাচনী তারিখ ঘোষণা করেছে বলা যায়, তারিখ না ঠিক একটা সময় দিয়েছে, এটা ডেডলাইন। তো এখানে অনেকগুলা কাজ এখনো বাকি আছে। যদি প্রথমেই বলেন যেটা হয় যে আমাদের নির্বাচন কিভাবে করবেন আপনি, হ্যাঁ, এখানে সীমানা নির্ধারণের একটা ব্যাপার রয়ে গেছে, এবং ভেরি আনফর্চুনেট যে আমরা সেই সীমানা নির্ধারণ করা নিয়েও পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের সংঘর্ষ দেখেছি, যেটা কোনোভাবেই কাম্য নয়। যদি আপনি ভোটে যাওয়ার আগেই শুধুমাত্র সীমানা নির্ধারণ নিয়েই আপনি সংঘর্ষে লিপ্ত হন, তাহলে ভোটের ক্ষেত্রে আপনি কি করবেন? তো এটা তো রাজনৈতিক দলগুলোকে এখানে একটা সমঝোতায় পৌঁছতে হবে যে তারা কি চাই। আসেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, এটা সবচেয়ে বড় ভূমিকা, কারণ অতীতে আমরা যেটা দেখেছি যে পুলিশ বাহিনীকে খুব ভালোভাবে একটা নির্দিষ্ট দলকে জেতানোর জন্য কাজে লাগানো হয়েছে। সো সাধারণ মানুষের যে আস্থা না, এইবারে নির্বাচন হলে সেখানে পুলিশ একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, এবং সাধারণ মানুষের ভিতরে আরও একটা ধারণা আছে যে পুলিশের দ্বারা নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। আমরা যখন সাধারণ মানুষ হিসাবে যখন বসে থাকি চায়ের দোকানে কিংবা রাস্তাঘাটে চলাচল করি, আমাদের পরিচয় জানে না, তখন মানুষ নানা ধরনের কথা বলে। সেখানে নির্বাচনী রোডম্যাপের কথা আসার সাথে সাথেই বলছে যে না, এই পুলিশ বাহিনী দিয়ে নির্বাচন সম্ভব না, এরা সেই পতিত সরকারেরই রোড ম্যাপ ফলো করতে পারে। সেখানে তাদের দাবি আমরা যেটা শুনেছি যে সেনাবাহিনী বা অন্য অন্য যে বাহিনী আছে তাদের সমন্বয় একটা সুগঠিত এবং তাদের ক্ষমতায়ন এবং তাদেরকে নিরপেক্ষভাবে কীভাবে কাজে লাগানো যায়, যাতে নির্বাচনে রিগিং ঠেকানো যায়, যাতে নির্বাচনে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটা করা যায়। এটা তো গেল। এর পাশাপাশি নির্বাচনটাকে তো গ্রহণযোগ্য করতে হবে। আমরা সবসময় বলে আসি, আমরা যে অতীতে 3-4টা নির্বাচন দেখেছি গত 16 বছর, যদি আমরা বলি কোনো নির্বাচনই সেখানে গ্রহণযোগ্য হওয়ার যে প্যারামিটার বা ইন্ডিকেটরসগুলো থাকে সেগুলো প্রপারলি ফুলে ওঠে না। একটা বিষয় যদি আমি বলি যে পর্যবেক্ষক থাকতে হয় একটা নির্বাচনে, তারা দেখে যে আসলে নির্বাচনটা কেমন হয়েছে, সেখানে কি ধরনের পরিবেশ ছিল। সেখানে গত বছরে যেটা ছিল, আমরা অনেক সময় বলি যে ম্যানিপুলেট করার জন্য নিজস্ব হোমগ্রোন পদ্ধতির মাধ্যমে একটা করা যায়, আর একটা হলে বাইরের থেকে আসে। তো আমাদের যে নিজস্ব দেশীয় যে পর্যবেক্ষক আছে তাদেরকে ফ্রিলি কাজ করতে দিতে হবে। গ্লোবালি যারা সত্যিকার অর্থে নির্বাচন বুঝে জানে পর্যবেক্ষণ করে তাদেরকেও সুযোগ করে দিতে হবে। তো সেইটা তো রাখলে হবে না শুধু রোড ম্যাপে, সেই জন্য তাদেরকে ইনভাইট করা, তাদেরকে সেই প্রসেসে ইনক্লুড করা। কারণ আমরা জানি গত 2টা নির্বাচনেই একটা সাজানো পর্যবেক্ষক দিয়ে তাদের মুখ দিয়ে বলিয়ে নির্বাচনটাকে বৈধ করার একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু মানুষের কাছে কিংবা গ্লোবালি এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি অ্যাকসেপ্টেড হয় নাই। সুতরাং সেই জায়গায় এই আস্থা ফেরানোর জন্য মানুষের এবং বৈশ্বিক আস্থা, মানে বৈশ্বিক মানুষের কাছে এই নির্বাচনটাকে ক্রেডিবল করার জন্য আমাদেরকে দেশের মানুষের যেরকম আস্থা ফিরাতে হবে, সেই একইভাবে বৈদেশিক মিডিয়া এবং পর্যবেক্ষক
তাদের এখানে নির্বিঘ্নে এবং কোনো ধরনের পক্ষপাতহীনভাবে তাদেরকে এখানে কাজ করতে সুযোগ দিতে হবে সেই বিষয়টা। পাশাপাশি যারা নতুন ভোটার আছে, নতুন দল আছে, তাদেরকেও এমন একটা আত্মবিশ্বাস এবং এমন একটা সুযোগ দিতে হবে যাতে তারা নতুন দলগুলো মানুষের কাছে যেয়ে তাদেরকে পরিচিতি করতে পারে। আবার ভোটাররাও যাতে একটা নির্দিষ্ট সময়ে তাদের যে কর্মকাণ্ডগুলো জেনে সিদ্ধান্ত নিতে পারে যে এই কার্যক্রমগুলো করলে এটা আমাদের দেশের কল্যাণ হবে, ভোটারদের কল্যাণ হবে, সেই অনুযায়ী আমরা প্রার্থী বা দলকে চুজ করব। এই জায়গাগুলোতে আসলে নির্বাচন কমিশনারকে কাজ করতে হবে। সেটা হতে পারে বিভিন্ন ধরনের সভা সেমিনার করে, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে একটা কনক্রিট আইডিয়া বা কনফিডেন্স লেভেলটা মানুষ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রো করা। আচ্ছা অভি, আমরা প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম যে বিশ্লেষকরা বলছে নির্বাচনী রোডম্যাপ শুধু ইসির জন্য নয়, রাজনৈতিক দলের জন্য সমানভাবে গুরুত্ব। এই ব্যাপারটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আপনার এটা আমি শুরুতেই বলছিলাম যে ইসি তো একা নির্বাচন সুষ্ঠু করা চেষ্টা থাকবে তার, কিন্তু যদি আপনি চিন্তা করেন তাহলে প্রত্যেকটা অর্গান, আপনার যদি আমি একটা মানুষ হিসাবে চিন্তা করি তাহলে আপনার সব অর্গান যখন ফাংশন করেন দেন ইউ আর এ হেলদি অর সাউন্ড। কিন্তু আমাদের এখানে তো একটা বড় পার্টি হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর বিহেভিয়ারে একটা সার্টেন গাইডলাইন সেট করে দেওয়া হয় যে আপনারা এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। এটা হলো ইথিক্যাল জায়গা থেকে, আইনের জায়গা থেকে বলা হয়। কিন্তু যদি পলিটিক্যাল পার্টিগুলো রেশনালি সেগুলো ইমপ্লিমেন্ট না করে বা রেশনাল বিহেভিয়ার না করে তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না আমি মনে করি। কারণ হলো ল এনফোর্সিং এজেন্সি দিয়ে তো আপনি জেনারেল মানুষের আস্থা ফিরাতে পারবেন কখন? ভোট কেন্দ্র তো শুধু না, মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। যদি আমি এক্স অথবা ওয়াই দলকে ধরি, ওয়াই যদি তার নির্বাচনী প্রচারণা সুষ্ঠুভাবে করতে পারে, এক্সও যদি করতে পারে, তাহলে না সবার মধ্যে একটা হৃদ্যতা তৈরি হবে, সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি হবে। সো এখানে পলিটিক্যাল যে পার্টিসগুলো আছে তারা রাজনৈতিক মাঠে অপোনেন্ট থাকতে পারেন, কিন্তু তাদের ব্যবহারের ক্ষেত্রে এক দল আর এক দলকে আক্রমণ করা বা কোনো সমর্থককে আক্রমণ করা কিংবা এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার যে বিষয়গুলো অতীতে দেখেছি, বাড়িতে যেয়ে থ্রেট করা, কালকে ভোট দিতে যাবেন না আপনি, আমি জানি ওকে ভোট দিবেন, এই ধরনের যে পরিস্থিতিগুলো এগুলো অবশ্যই রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। কারণ তাদেরকে ভুলে গেলে চলবে না যে আমরা যে অবস্থাটা দেখলাম 15 বছর একটানা ক্ষমতায় থেকেও অবশেষে কি হলো, পালায়ন পর একটা অবস্থা হলো, যেটা কোনোভাবেই কাম্য না। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলো ভুলে যাবেন না যে আমাদের যে ইয়াং জেনারেশন, যারা নতুন ভোটার হয়েছেন, যারা এই অভ্যুত্থানের নায়ক, যারা এই অভ্যুত্থান ঘটিয়েছেন, এটা শুধু ছাত্র জনতা না, সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল বলেই একটা অভ্যুত্থান সম্ভব হয়েছে। সো এই মানুষগুলো যাতে এই অভ্যুত্থানের ফল ভোগ করতে পারে, তারা যাতে ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং ভবিষ্যতে যাতে তাদের কোনো ধরনের আবারও মাঠে নামতে হয়, সেই বিষয়টা টোটালি নির্ভর করবে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছেন। সো আমি অ্যাজ এ মিডিয়া পার্সন হিসেবে আমি মনে করি আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে অবশ্যই একটা সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে, যদি আপনি একটা উন্নত দেশের কথা চিন্তা করেন, তারা কিন্তু একই স্টেজে একই ডায়াজে দাঁড়িয়ে তাদের রাজনৈতিক প্রমিসেসগুলো তারা ব্যাখ্যা করে যান যে আমি এটা করব, আমি এটা করব। আপনি আপনার ইডিওলজি, আপনার কর্মপ্ল্যান, আপনার ব্যবস্থাপনা দিয়ে মানুষকে জয় করেন, মানুষ অবশ্যই ভোট দিবে। আপনি কেন মাসল পাওয়ার শো করবেন? এই মাসল পাওয়ার যাতে না আসে এবং মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই দায়িত্ব আমি মনে করি একটা বড় অংশে নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপরে। এবং আমি প্রত্যাশা করব যে এই রাজনৈতিক দলগুলো তারা সবাই এই আস্থাটুকু জনগণকে দিবেন যে না, আমরা কোনো ধরনের ইন্টারফেয়ার করব না, আমরা চাই গণতান্ত্রিক দেশ যেখানে সবাই সমান, সবাই তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। একদমই তাই, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের। ধন্যবাদ অভি আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভির সঙ্গে। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 নভেম্বর। তবে এর আগে 1 নভেম্বর প্রকাশ করা হতে পারে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন 14 সেপ্টেম্বর আর চূড়ান্ত প্রজ্ঞাপন 30 সেপ্টেম্বর দেওয়া হবে। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ 15 সেপ্টেম্বর আর জিএসআইএস ম্যাপ প্রকাশ 30 সেপ্টেম্বর। জেলখানার কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে ভোটের 2 সপ্তাহ আগে। আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর তারাই ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে। প্রকাশের অপেক্ষায় থাকা নির্বাচনী রোডম্যাপেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন ইসি সূত্র জানিয়েছে, রোডম্যাপে উল্লেখ করা হয়েছে 30 নভেম্বর চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনের ভোটার তালিকা। তবে কবে তফসিল কিংবা ভোট গ্রহণ সে বিষয়ে কিছু উল্লেখ থাকবে না রোডম্যাপে। এবং বলেছিলাম যে আমরা যে সীমানাটা নির্ধারণ করেছি এটা খসড়া, এবং আপনাদের যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে সেটা আমাদের যেন 10 আগস্ট পর্যন্ত। মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ 71 আয়োজিত অনুষ্ঠান ঘিরে উত্তেজনার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার ইউনিটিতে এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল আসাদ আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের আপাতত শাহবাগ থানায় নেওয়া হবে। এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ 71। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও আসেননি গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেন। জানা গেছে, মঞ্চ 71-এর অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে জুলাই যোদ্ধা ব্যানারে আলামিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠান স্থলে গিয়ে ঘেরাও করেন। এ সময় লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অবরুদ্ধ করে রাখেন তারা। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর ঘোষিত কর্মসূচি হিসেবে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচির অংশ হিসেবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মসূচির ব্যানারে বুয়েট শিক্ষার্থীরা জানান, এই পুলিশ জুলাইয়ের আগের পুলিশ। এই পুলিশের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আগের মতোই শিক্ষার্থীদের সঙ্গে ঘৃণ্য অপকর্ম করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ দেশব্যাপী কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে এমন বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নাম পরিচয় সহ তার সঙ্গে হওয়া অন্যায় ও পুলিশের হামলার বিস্তারিত বিবরণ সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। কৃষিবিদদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ব্লকেট করলেও ঘণ্টা খানিকের মধ্যেই রাস্তা ছেড়ে দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধীরে ধীরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে। বৃহস্পতিবার সকাল 11:15টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শুরু হয় এই কর্মসূচি। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংবাদ সম্মেলন করে ব্লকেট কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। পরবর্তীতে প্রকৌশলীদের সাথে আলোচনা করে নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানান। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে গেল বুধবার রাতে এক আলোচনা শেষে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আবু সাইদের বাবার। এর আগে বুধবার এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এতে আবু সাইদ হত্যার প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। গেল 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। সকালে এই মামলার গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বেরোবির সাবেক ভিসি সহ 24 জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গেল 28 জুলাই এই মামলার 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে প্রসিকিউশন। মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় 30 জুন। আর 24 জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। ভোলার মনপুরার কলাতলী ইউনিয়নের 15,000 মানুষ প্রতিদিন জোয়ারের পানির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন। ঘরবাড়ি, জমি আর জীবিকা হারিয়েও আজও পাননি বেড়িবাঁধের সুরক্ষা। প্রায় 3,500 কৃষক প্রতি বছর ফসল হারিয়ে ফেলেন নদীর জোয়ারে। তবে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যেতে পারে এলাকার চিত্র। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের প্রায় 15,000 মানুষ বছরের পর বছর জোয়ারের পানির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন। মেঘনার ঢেউয়ে প্রতিদিন ভেসে যায় তাদের বসতঘর, দোকানপাট, কৃষি জমি আর মাছের ঘের। অথচ আজও এখানে গড়ে ওঠেনি কোনো বেড়িবাঁধ। চারদিকে উত্তাল মেঘনার মাঝে অবস্থিত কলাতলীর প্রতিটি মৌসুম যেন ভোগান্তির আরেক নাম। বর্ষাকালে জোয়ার এলেই প্লাবিত হয় আবাসন বাজার, মনির বাজার, কবির বাজার সহ আশপাশের এলাকা। তখন ঘরে প্রবেশ করে পানি, ডুবে যায় টিউবওয়েল, দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট। আমরা গরিব মানুষ, আবাসনে থাকি, আমরা পানি নিয়ে প্রবেশ করতে পারি না। আমরা ঘরের তেনে বাইরে বেরোতে পারি না। শুধু সাধারণ মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। একইভাবে কৃষকরাও অসহায়। কলাতলীর প্রায় 3,500 কৃষক প্রতি বছর ফসল হারিয়ে ফেলেন নদীর জোয়ারে। আমরা চাষ করি, বিভিন্ন ধান টান এবং মরিচ টরিচ লুট করি, এগুলা পানি উঠে জলতে নষ্ট করে আলায়। যদি বেড়িবাঁধ হইতো তাহলে আর এখানে নষ্ট হইতো না। আমার দোকানের মালামাল ভিজে গেছে এবং আমার পাশের যে দোকানের বাইকের মালামালগুলো ভিজে গেছে। তবে আশার কথা শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি। তিনি বলেন, কলাতলীতে বেড়িবাঁধের প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই সমস্যাটা আমাদের মনপুরার মূল ভূখণ্ডেও ছিল। এর ফলে মনপুরার এই সমস্যাগুলো দূরকরণের জন্য মনপুরার চারপাশে কিন্তু 52 কিলোমিটার ব্যাপী একটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় একটা প্রকল্প নেওয়া হয়েছে বেড়িবাঁধ নির্মাণের। ঠিক এরকম বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্প ওই ইউনিয়নের জন্য নেওয়া হবে মলমে আমরা জানতে পেরেছি। এখানে আমি জয়েন করার আগে পূর্বের ইউনো জেলা প্রশাসক স্যারের নির্দেশনাক্রমে একটি প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাবের প্রেক্ষিতে এরকম একটা ফিজিবিলিটি স্টাডি হচ্ছে যে ওখানে একটি বেড়িবাঁধ নির্মাণ করাটা আমাদের ফিজিবল কিনা। তো আমরা জানতে পেরেছি ফিজিবিলিটি স্টাডি থেকে আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি। এখানে খুব শিগগিরই একটি বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাদুল্লাহ জানান, মনপুরা ও আশপাশের চরের জন্য প্রায় 710 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এই বিষয়ে আমাদের কিন্তু একটা স্টাডি রয়েছে। সেই স্টাডির ভিত্তিতে আমরা কিন্তু একটা প্রকল্পের জন্য প্রস্তাবনা রেডি করতেছি এবং এটা আমরা সবুজ পাতার অন্তর্ভুক্তির জন্য অলরেডি প্রেরণ করেছি এবং এটা প্রাথমিক ব্যয় ধরা হচ্ছে 710 কোটি টাকা। আসলে এখানে নদীটির সংরক্ষণ এবং কিছু ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার এবং ইমব্যাঙ্কমেন্টের প্রয়োজন হবে। একটা পোল্ডার সিস্টেম করে কিন্তু এটাকে এই সমস্যার সমাধান করতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এলাকার মানুষের দাবি, একটি বেড়িবাঁধ হলে চিরস্থায়ী সমাধান মিলবে। আর প্রকল্প অনুমোদিত হলে এলাকার চিত্রই বদলে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন চাপের মুখে এক হচ্ছে 3 পরাশক্তি, চীন, রাশিয়া ও ভারত। আগামী সপ্তাহে চীনের থিয়েনচিনে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠবেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন আর নরেন্দ্র মোদি। অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যেই শক্তি জানান দিতে এক হচ্ছেন তারা। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী থিয়েনচিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন। ওই সম্মেলন উপলক্ষে এক মঞ্চে থাকবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের আয়োজন করেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এতে রাশিয়া, ভারত ও চীনের পাশাপাশি
মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার 20টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি কর্মকাণ্ডের মধ্যেই এক মঞ্চে সেই পুতিন ও মোদির এই উপস্থিতি হবে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর অর্থনীতি, নিরাপত্তা সহ নানা বিষয়ে শক্তিশালী সংহতের দারুণ দৃষ্টান্ত। গাজায় দুর্ভিক্ষের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি অবরোধের কারণে অনাহারে আরও 10 জনের মৃত্যু হয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে সেখানে আরও 10 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2 শিশুও রয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত সেখানে অনাহারে মোট 313 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 119 জনই শিশু। জাতিসংঘের কর্মকর্তা এবং সাহায্য সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে গাজায় দুর্ভিক্ষ এখন চরম বাস্তবতা। ইসরায়েলের অবরোধ এবং বোমা বর্ষণের ফলে প্রয়োজনীয় এবং জীবন রক্ষাকারী সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে এবং শিশুরা ক্রমশ ক্ষুধায় মারা যাচ্ছে। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে কর্মকর্তারা বলেছেন, অবরুদ্ধ এই উপত্যকায় দুর্ভিক্ষ এবং অনাহার পরিকল্পিত এবং মানব সৃষ্ট বিপর্যয়। জাতিসংঘের উপমানবিক প্রধান জয়েস মুসওয়া কাউন্সিলকে জানিয়েছেন যে গাজা সিটির অবস্থান উত্তর মধ্য গাজা গভর্নরেটে। যেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি নিশ্চিত করা হয়েছে, সেখানে সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল বালা এবং দক্ষিণের খান ইউনিসে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইনজুরির পর লিগস কাপের সেমিফাইনালের মধ্য দিয়ে আবারও মাঠে ফিরেছেন লিওনেল মেসি। আর মাঠে ফিরেই দেখালেন নিজের কারিশমা। জোড়া গোল করে মিয়ামিকে তুললেন লিগস কাপের ফাইনালে। চেড স্টেডিয়ামে অরল্যান্ডো সিটির বিপক্ষে 3-1 গোলে জয় পায় ইন্টার মিয়ামি। মেসির জোড়া গোল ছাড়াও বাকি গোলটি এসেছে তেলাস্কো সেগোভিয়ার পা থেকে। মিয়ামির এই দুর্দান্ত জয়ের ম্যাচে অবশ্য প্রথমে পিছিয়ে পড়ে তারা। প্রথম হাফে যোগ করা সময় প্রথম মিনিটে পাসালিচের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি। তবে দ্বিতীয় হাফে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মিয়ামি। যদিও সমতায় ফিরতে কিছুটা সময় লাগে মিয়ামির। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান মেসি। পরের গোলটিও তার। ৮৮তম মিনিটে সতীর্থ জোরি আলবার সঙ্গে বল দেয়া নেওয়ার পর বক্সে ঢুকে কোনাকুনি শট নেন মেসি, যা অরল্যান্ডো গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি। আর ম্যাচের যোগ করার সময় প্রথম মিনিটে মিয়ামির ফাইনালের টিকিট নিশ্চিত করেন সেগোভিয়া। এদিকে এই জয়ের ফলে লিগস কাপের ফাইনালের পাশাপাশি 2026 কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও জায়গা করে নিল মিয়ামি। 31 আগস্ট লিগস কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 30 নভেম্বর। মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে উত্তেজনা, অবরুদ্ধ করে রাখা হয় অতিথিদের। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন আটক। প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ব্লকেট প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক। মার্কিন চাপের মুখে এক হচ্ছে 3 পরাশক্তি, চীন, রাশিয়া ও ভারত। নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠবেন 3 দেশ প্রধান। এবং ইনজুরির পর মাঠে নেমেই মেসির চমক। জোড়া গোলে লিগস কাপের ফাইনালে তুললেন ইন্টার মিয়ামিকে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।